শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী এবং আশপাশ বাড়ানো হয়েছে টহল চেকপোস্ট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ কাল আসতে পারে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত, দলগুলোর সঙ্গে কাল ইসির সংলাপ শুরু। সরকার রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা পূরণ করবে নাকি জনগণের? প্রশ্ন তারেক রহমানের। গণভোটের চেয়ে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার গুরুত্ব। রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে জামায়াত সহ 8 দলের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা, এনসিপি সমর্থন। এবং গ্রুপ বদল করায় খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে ডিএমপি। 2 শুটার সহ 5 আসামি গ্রেফতার, পলাতক মূল পরিকল্পনাকারী রনি। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা করা হবে কাল। এ নিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আদালত পাড়াসহ রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে প্রস্তুত ডিএমপি। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি মাঠে তৎপর রয়েছে বিজিবি এবং র্যাব। বাড়ানো হয়েছে চেকপোস্ট এবং টহল। আলী আকাশের একটি রিপোর্ট। 5 আগস্টের পর ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিন পর আবারও 13 নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এরপরই বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। নাশকতা ঠেকাতে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রাজধানী ও এর আশপাশের এলাকা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে যৌথ বাহিনী। নামানো হয়েছে 14 প্লাটুন বিজিবি ও র্যাব সদস্যদের। এ প্রসঙ্গে বুধবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভ্রান্ত ছড়াচ্ছে। মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাদেরকে কোনো সময় যে সমস্ত ফেজে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না, ধরছে। আমরা কয়েকজনকে দেখলাম, অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে, দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ, আমি এর বাইরে কিছু জানি না। 13 তারিখের অপ্রীতিকর যে কোনো ঘটনা মোকাবিলা করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করব। আপনার পাশাপাশি জনগণকেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, নিরাপত্তার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নাশকতা ঠেকাতে নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটা জানাবেন, এবং তার সাথে এও জানাবেন যে জননিরাপত্তায় বিভিন্ন সংগঠনের কোনো তৎপরতা আপনি দেখছেন কিনা। ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রাজধানীর বাংলামোড় যে এলাকাটি, সেই বাংলামোড় এলাকাটিতে, এবং আপনাকে যদি একটু দেখাই, আজকে কিন্তু আপনার এক ধরনের অফিস কার্যক্রমের দিন, এবং সেই দিন উপলক্ষে কিন্তু এখন ঠিক রাত 9টা বাজে, কিন্তু সেই 9টা বাজলেও কিন্তু এই এলাকাটি কিন্তু আসলে আপনার বেশ যানজট থাকে এবং জনসমাগম পূর্ণ থাকে, কিন্তু যদিও কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে এই এলাকাটিতে। এবং যদি একটু বলি যে আগামীকাল কিন্তু আপনার ঠিক 13 তারিখে যে আওয়ামী লীগের যে আসলে ডাকা লকডাউন কার্যক্রম আছে, সেই কার্যক্রমকে কিন্তু আসলে কিছু জনগণের মনে কিছুটা আতঙ্ক আসলে কাজ করছে। তো কিন্তু তবুও কিন্তু আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা দেখেছি বেশ তৎপর রয়েছে, এবং তারা ঠিক আমরা মিরপুর থেকে আপনার বিজয় সরণি, সেই থেকে আপনার বাংলা মোটরের শাহবাগ, আমরা যে কয়েকটি স্পট আমরা ঘুরে দেখেছি, এবং সেই প্রত্যেকটা স্পটে আমরা দেখেছি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল টিম তারা কিন্তু কাজ করছে, সেই সাথে যৌথ বাহিনীর টিম রয়েছে, এবং সেই সাথে র্যাবের যারা সদস্য রয়েছে তারা কিন্তু আসলে আপনার এখানে কিন্তু বেশ তৎপর রয়েছে। এবং যদিও আজকে কিন্তু সকালে কিন্তু ডিবি প্রধান কিন্তু আজকে আশ্বস্ত করছেন এক ধরনের যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে জনগণের মনে একটা আতঙ্ক ছড়াচ্ছে, তবে এটি নিয়ে আসলে জনগণ যাতে ভয় না পায় এবং কোনো ধরনের কোনো উদ্বেগ সৃষ্টি তাদের মাঝে না হয়, সে কারণে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে তারা বেশ তৎপর রয়েছে। এবং গেল 2-3 দিন যাবৎ যে আসলে বিভিন্ন জায়গায় বাস এবং আপনার বাস করানো হচ্ছে, এবং সেই সাথে নাশকতার আর যেসব আসলে আলামত গেল 2-3 দিন যাবৎ আসলে দেখা যাচ্ছে, সেটির প্রেক্ষিতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আগামীকালকের যে লকডাউন, সেই লকডাউন উপলক্ষে কিন্তু আপনার আর যে
তৎপরতা, সেই লকডাউন উপলক্ষে আসলে তারা যদি কোনো অপতৎপরতা চালায় সেটি ক্ষেত্রে কিন্তু আপনার তারা কিন্তু আপনার হলো যে বেশ তৎপর রয়েছে এবং সেই নাশকতা করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং তারা যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি তারা খেয়াল রাখবেন। সেই সাথে জনগণকেও তারা কিন্তু আসলে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ জানাচ্ছিলেন রাজধানী সহ ঢাকার আশেপাশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনরা। তবে ককটেল বিস্ফোরণ এবং আগুন সন্ত্রাসের পুরনো রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করবে না বলেই মনে করেন তারা। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। কোন ধরনের অগ্নিসন্ত্রাস বোমাবাজদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন প্রচারণা রাজধানী জুড়ে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, বোমাবাজ এবং অগ্নিসংযোগকারী এরা দেশ ও জনগণের শত্রু, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট সহ নানা ইস্যুতে অনৈক্যের জেরে অস্থির দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। রাজনৈতিক অস্থিরতার সুযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ সহ নানা অপরাধে লিপ্ত দুর্বৃত্তরা। তবে রাজনৈতিক দাবি আদায়ে নাশকতার মাধ্যমে জানমালের ক্ষতি সাধনের পুরনো সংস্কৃতি নতুন প্রজন্ম গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। এই সময়ে এসে আওয়ামী লীগ যদি 21 শতকের বাস্তবতার সাথে অ্যাডাপ্ট করতে না চায় তাহলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। আমি বলছি না যে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেই আওয়ামী লীগ যে কমপ্লিটলি এই ইয়াং জেনারেশনের থেকে বহু দূরে, এটা তাদের বুঝতে হবে। যে এই যে আলফা জেনারেশন, জেন জি, এই যে জেনারেশনগুলো তো তাদের সাথে নাই। অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু 13 নভেম্বর না, আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো, আমরা সবকিছু কার্যক্রম চলমান আছে। যে কোনো ধরনের নাশকতা রোধে টহল বাড়ানোর পাশাপাশি তল্লাশি জোরদারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বলেও জানানো হয়। ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি এবং ভাষণের বিষয়বস্তু কী হবে সে ব্যাপারে কোনো কিছুই জানায়নি প্রেস উইং। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম দিনে বৈঠকে বসবে দেশের 12টি রাজনৈতিক দলের সাথে। বৃহস্পতিবার সকাল 10টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ 6টি দল আলোচনায় অংশ নেবে। এরপর দুপুর 2টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সরকার রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা পূরণ করবে নাকি জনগণের স্বার্থে কাজ করবে জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কৃষক, শ্রমিক, নারীদের কথা সরকার ভাবছে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, গণভোটের চেয়ে আলু এবং পেঁয়াজের চাষিদের ভর্তুকি দেওয়া জরুরি। এ সময় পরিস্থিতি ঘোলাটে না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি। ফরুখ বাবুর প্রতিবেদন জানাচ্ছেন তামিম মাহবুব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বুধবার বিকেলে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা, বেকারত্ব, চাকরির বাজার, গার্মেন্টস শিল্প, অর্থনীতি, নারী ও কৃষকদের নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার বদলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও নারীদের মধ্যে চাকরি সংকুচিত হওয়ার আতঙ্ক দূর করার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি। কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক, এটা বোধহয় অনেক বেশি গণভোটের চেয়ে দরকার, অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা। অর্থনীতি সহ দেশের অনেক কিছু যখন ভেঙে পড়েছে তখন নানা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রের খবরদারির সুযোগ সৃষ্টির পাশাপাশি পলাতক স্বৈরাচারকে সহায়তার জন্য জামায়াতকে দায়ী করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। এ সময় ঐকমত্য কমিশনের আলোচনায় অরাজনৈতিক জনগণের প্রত্যাশার কথা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। বলেন, জনগণের সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে কয়েকটি দলকে জনগণের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন প্রয়োজন তাকে বাধাগ্রস্ত করছে জামায়াত। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অতএব সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা। রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে জামায়াতকে দায়ী করেন মির্জা ফখরুল। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বিএনপির হাত ধরেই দেশের সংস্কার শুরু হয় জানিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের যত ক্ষতি হয়েছে সব ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে, আর জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। আরো জানাচ্ছেন নাইম আফসান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হয় বিএনপির আলোচনা সভা। সভায় দলটির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে এবি পার্টি সহ অন্যান্য দলের নেতারাও এতে অংশ নেন। এ সময় সংঘাতে না জড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। এজন্য ঐক্যের বিকল্প নেই বলেও জানান তারা। সরকার যদি তার উপরে দাঁড়াতে পারে, আমি বিশ্বাস করি আবার আমাদের মধ্যকার যে ঐক্য, সে ঐক্যকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি। আমাদের সকলের দায়িত্ব ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নেওয়া। আমাদের লক্ষ্য হবে দেশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য কল্যাণ করা। আমি মনে করি ৭ নভেম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির হাত ধরেই দেশে সংস্কার শুরু হয়েছে, আর আওয়ামী আমলে সব ধ্বংস হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার, তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি উন্নয়ন, এগুলো বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট বিদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে। এ সময় নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট হিসেবে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই। কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে
সংস্কার হতে পারে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান। এই 54 বছরের বাংলাদেশের ইতিহাসে এই 3টি টার্নিং পয়েন্ট স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী রোববারের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত সহ 8 দল। বুধবার দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন নেতারা। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকার ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন এইচ হিমেল। জুলাই সনদের আইনি ভিত্তি ও আদেশ জারি এবং নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত, ইসলামী আন্দোলন এবং খেলাফতে মজলিস সহ 8 দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফারা মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে নেতারা। জুলাই সনদ আগে আইনি ভিত্তি না পেলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তারা। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকতে প্রস্তুত 8 দল। নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। লিখিত বক্তব্য পাঠখালে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। বৈঠক হয়েছে এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলাম সহ 8 দলের আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, পেটুয়া বাহিনী দিয়ে যৌক্তিক আন্দোলন দমনের চেষ্টা করলে একসঙ্গে লড়বে এনসিপি। আর দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, কোনো কিছুই অরাজনৈতিক নয়, সবখানেই চলে রাজনীতি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। এতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার তাসনিম জারা সহ জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাসনিম জারা বলেন, স্বাস্থ্য যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে। এটাতে আমাদের আর ফেরত যাওয়া যাবে না। আমাদের একদম সবকিছু আমূল পরিবর্তন আনতে হবে। সবার জন্য যাতে স্বাস্থ্যটা নিশ্চিত করা যায়, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা যায়, সেই জায়গায় আমাদের সবার কাজ করতে হবে। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গেল 1 বছরে অন্তর্বর্তী সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো, আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন। জামায়াতে ইসলামী সহ 8 দলের আন্দোলনের সঙ্গে সংহতিও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। দাবি আদায়ে একসঙ্গে রাজপথে থাকার কথাও জানান তিনি। এই ধরনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন আসি যে 8 দলের একটা আন্দোলন চলতেছে। 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন বক্তব্যে আপত্তি জানান ড্যাব সভাপতি ডাক্তার জাহিদ রায়হান। ট্রান্সপারেন্ট ডেমোক্রেসি এবং জাস্টিস স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, এইটা সারা দেশের সকল 17 কোটি মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা যাতে অবশ্যই আপনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি। তবে পরিস্থিতি সামাল দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো কিছুই অরাজনৈতিক নয়, স্বাস্থ্য সহ সব খাতেই রাজনীতি চলে। আমরা একসাথে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ইনসাফ কায়েম করব, ডাক্তারদের জন্য ইনসাফ কায়েম করব, আবার আমরা রোগীদের জন্য ইনসাফ কায়েম করব, আমাদের দুইজনের জন্য ইনসাফ কায়েম করব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ রাত। 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মেট্রো রেলের সব স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি। যাত্রীর নিরাপত্তা সবার আগে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। আরো জানাচ্ছেন ঝর্ণা রায়। মেট্রো রেলের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। সেখানে নানা প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এটা টেম্পোরারি সলিউশন। যাত্রী নিরাপত্তা সবার আগে উল্লেখ করে তিনি বলেন, মেট্রো রেলের নাশকতা এড়াতে সকল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। শুধু স্টাফ না, ইনক্লুডিং সিকিউরিটি পার্সোনাল অল ক্যান্সেল করেছে, এক্সেপ্ট ইমার্জেন্সি। ফ্যামিলি ইমার্জেন্সি থাকলে ওটা তো আরেক হিসাব, বাট আদার দেন দ্যাট আমরা ইমিডিয়েটলি সবার ছুটি ক্যান্সেল করে দিয়েছি। এটা হলো ফার্স্ট স্টেপ নিয়েছি। দ্বিতীয়, আমরা এডিশনাল পুলিশ এবং আনসার নিয়োগ করেছি স্টেশনগুলিতে। ফার্ম গেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনা তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন এমআরটি লাইন 6 এর প্রকল্প পরিচালক। এখানে কনসালটেন্ট জাপানি, ডিজাইনারও জাপানি, কন্ট্রাক্টরও জাপানি। তো সেখানে উই আন্ডারস্ট্যান্ড যে ইয়েস, যদি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিছু বিষয় আছে, যে সেই বিষয়ের পরবর্তীতে বা ভবিষ্যতে চিন্তা করা হবে যে কেন এরকম হলো। তো এখন এই যে 3 জনের কাছ থেকে সত্য ঘটনা উদ্ঘাটন করাটা কষ্টসাধ্য হবে, বাট আমরা চেষ্টা করছি। মেট্রো রেলের অন্য 2 প্রকল্পে জাপানের অর্থায়ন প্রসঙ্গেও কথা বলেন ডিএমটিসিএল এমডি। জাইকা আমাদের লং স্ট্যান্ডিং পার্টনার, নো ডাউট, নো কনফিউশন অ্যাট অল। আমরা ডিএমটিসিএল শুধু আমাদের নিজস্ব নেগোসিয়েশনের জন্য প্যারামিটারসগুলি তুলেছি। আমরা ফিল করতেছি অ্যাজ এ ডিএমটিসিএল, যারা এক্সিকিউটিং এজেন্সি, যারা অপারেটিং এজেন্সি, তাদের কাছে এটা মনে হচ্ছে যে ইটস ফিনান্সিয়ালি টু ফ্লপি। ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কোনো লেভেলে কনফ্লিক্টে আমরা যাওয়ার পক্ষপাতী নয় এবং আমরা যাবো না। নিজের নিয়োগ নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরের ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক আহমেদ বলেন, সকল নিয়ম অনুসরণ করেই নিয়োগ হয়েছে। আমার তো জন্ম অধিকার বাংলাদেশ, আমি বাংলাদেশি। আমার যদি এখানে কাজ করার অধিকার না থাকে, তাহলে অন্য অনেক সংস্থারই সিইও আছে, এমডি আছে বিদেশি, জন্মগত বিদেশি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল এবং চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি আরো বলেন, বর্তমান সরকার পে স্কেলের একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। এনা ও স্টারলাইন পরিবহনের 187টি অবৈধ বাস জব্দে আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি জানতে দুদকে আসেন নিরাপত্তা সড়ক আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করে সাংবাদিকদের ব্রিফ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। তার অভিযোগ, রায়ের 6 মাস পার হলেও তা বাস্তবায়ন করছে না দুদক। 2-1 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে দুদক ব্যর্থ হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। 6 মাস আগে আদালত একটা নির্দেশনা দিয়েছে, এখনও তারা ডিলের কথা বলতেছে, এখনও তারা রেসপন্সের অভাবের কথা বলতেছে। আমাদের সামনে বলছে যে তারা ব্যবস্থা নিবে, তবে আমরা আসলে কনফিডেন্স পাচ্ছি না যে তারা আসলে কয়দিনের মধ্যে ব্যবস্থাটা নিবে। আমরা এই সপ্তাহটা দেখব। আমরা আগামী সপ্তাহে সোমবার থেকে আমরা শুধুমাত্র এইখানে না, আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে এই এনা পরিবহন এবং স্টারলাইনের যে অবৈধ বাসগুলো, এগুলো বন্ধে যা যা করতে হয় আমরা তাই করব। সংবাদ রাত।